ব্যাপারে আবারও কিছু বলতে পারছি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটা 2015 সালে বাংলাদেশে যখন যাই আমার ছোট বোনের ছেলেটার অ্যাজমা অ্যাটাক হয়। এটা 12টার দিকে। তো তখন অ্যাজমাটিক অ্যাটাক আমি তাকে নিয়ে কী বলবো প্যানিক হয়ে যায় যে ডাক্তার আমাদের স্যার ছিল ইমরান খান স্যার, পিডিডিসি তিনি স্পেশালি সবাই তাকে চেনেন। তো ওনার ধানমন্ডির যদি আমি রাশ করলাম, তারপরে দেখি তার সাইকেট্রি যারা বসে আছে তারা বলে যে স্যার তো সকালে বসেন না, আর তো আপনি অন্য কোথায় এবার পাশে আছে ইবনে দেখেন। তখন আমি ইবনে সিনাতে গেলাম, দেখি যে ডেস্কে প্রায় 12 থেকে 13 জন লোক স্টাফ রিসেপশনে বসে আছে। তারা এত আড্ডাবাজিতে ব্যস্ত। তো দেখি যে আমি একটা বাচ্চাকে নিয়ে ইয়ে করতেছি, মানে কি বলবো, প্যানিক হয়ে গেছি যে বাচ্চাটা অনেক শ্বাসকষ্ট হচ্ছে। তো ওরা কোনো রকম অ্যাটেনশন মানে দিচ্ছে না। তখন আমি এক পর্যায়ে এসে বলতে বাধ্য হলাম যে আমি এখানেই একসময় কাজ করতাম, আমি ডাক্তার। তো এই আপনাদের এখানে 91-এ আমি এখানে ডাক্তার ছিলাম। তো ওরা তখন বললো যে একটু উপরতলা যা দেখেন, যদি কোনো ডাক্তার যদি থাকে। কেমন জানি একটা তো অ্যাটিটিউড। তো যাই হোক, শর্ট করে বলার চেষ্টা করতেছি। উপরে যা দেখি যে কোনো ডাক্তার নাই। তখন তারা বলে, দেখেন আমরা তো ডাক্তাররা তো বিকালে 4টার পরে বসে, তো আপনি পাশে মেডিনোভা আছে। তো আমি মেডিনোভাতে আবার গেলাম। তখন তাদেরকে জিজ্ঞেস করতেছি যে ভাই আমাকে হেল্প করেন, আমার তো এই বাচ্চাটা খুব শ্বাসকষ্ট। তো এখন ওখানেও দেখি যারা স্টাফ তারা কেমন জানি অ্যাবসেন্ট মাইন্ডেড। তখন বললাম যে আপনাদের যে মালিক ডক্টর মুকাদ্দেস মেদিনোভা, আমি তার কলিগ, আমি একসঙ্গেই 91-এ চাকরি করতাম এপিএসসি তার সঙ্গে। তো আপনারা, তখন একজন লোক বললো যে স্যার আপনি আসলে বুঝতে পারতেছেন না, আপনি তো দেশে থাকেন, বাংলাদেশের সিস্টেম সম্পর্কে জানা নাই। তো আপনার তো এই সময় কোনো ডাক্তার পাবেন না, আপনি তো অনেক মানে টায়ার্ড হয়ে গেছেন ডাক্তার খুঁজতে খুঁজতে। যেটুকুনি বললেন, তো কোনো জায়গায় তো ডাক্তার এই সময় বসে না, তো আপনি 4টার পরে ট্রাই করেন। এখন যে প্রশ্নটা আসতেছে ভ্যালিড, যে যদি অ্যাকিউট এরকম কোনো পেশেন্ট সিক হয়, একটু ডিস্ট্রেস হয়, তাহলে কি পেশেন্টকে কি বাংলাদেশে বলে দেওয়া আছে, ডাক্তার মানে পেশেন্টকে না, ডিজিজকে, অসুখকে বলে দেওয়া আছে যে ইউ শুডন্ট বি সিক ইন দ্য মর্নিং, যে অসুখ ও ডিজিজ তুমি অ্যাটাক করিও না মর্নিং, তুমি বিকালের দিকে পেশেন্টকে অ্যাটাক করিও। কারণ ডাক্তাররা বিকেলে 4টার পরেই বসে। এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ডাক্তারদের সঙ্গে ডিজিজ বা সিকনেসের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কি না আমি বুঝতে পারতেছি না। পেশেন্ট তাহলে সকালে সিক হওয়া যাবে না, পেশেন্টকে বলে দেওয়া আছে বা ডিজিজকে বলে দেওয়া আছে যে তুই সিক হোস না, তুই অনলি সিক হোস বিকালে।
কেমন একটা, আমি তো এই দেশেই কি বলবো, বর্ন অ্যান্ড ব্রট আপ, যেখানে আমি ওখানে কোয়ালিফাইড। তো পৃথিবীর কোনো দেশে কি আসলে আদৌ কি এরকম সিস্টেম আছে যে পেশেন্ট সকালে সিক হতে পারবে না, তাদের সিক হতে হবে বিকালে? এখন হয়তো আমার কলিগরা বলে থাকবে, না না না, অ্যাকিউট ম্যানেজমেন্টের জন্য তো ইমার্জেন্সি ইউনিট আছে, হসপিটাল আছে। আসলে কি কথাটা কেমন করে বলে, এই ফ্রাস্ট্রেশনের কথা। পেশেন্ট অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, সে তো স্পট ডেথ হয়ে যেতে পারে। আমি যখন যেভাবে 2টা ঘন্টা পেশেন্টকে নিয়ে আমার নিজের বোনের বাচ্চাকে নিয়ে ঘুরলাম, তো তারপরে মনে হলো যে বাচ্চাটা এমন একটা পর্যায়ে আসলাম যে আমি ফেরা হয়ে বললাম, রোদ আমি কি করবো, মরলে মরে। তো খুব কষ্ট লাগছে যে আসলে এই সেট আপটা এরকম হলো কেন, এরকম সিস্টেম হবে কেন। তো পেশেন্টরা তাহলে সকালে যদি সিক হয় 12টার আগে বা 2টা বা 4টার আগে, তাহলে তারা কি করবে? এটা আসলে আমি জানি না, এই সিস্টেমটা চেঞ্জ করা খুবই দরকার। এখন যদি বললাম তো, যদি কেউ বলে যে হ্যাঁ আপনি এমার্জেন্সিতে যান হসপিটালে, এটা আসলে প্র্যাকটিক্যালি অথেন্টিক না। এমন একটা সিস্টেম থাকা দরকার ছিল যেখানে সাপোজ আমি যদি মানে, আমি তো মানে কীভাবে বলতে চাই যে এটা ইজি সলিউশন ওভারকাম করা যেত যদি সিস্টেম একটা ডেভেলপ করা যেত। একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। সাপোজ প্রাইভেট সেক্টরকে যদি হ্যান্ডেল করতে চাই, যদি এইভাবে সাজানো হয়, ঢাকাকে 4টা জোন, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট ঢাকা। এখন সেখানে সেই এরিয়াতে যেগুলো হসপিটাল আছে, যেখানে ডাক্তাররা ইউজুয়ালি গ্রুপ প্র্যাকটিস করে, বেশিরভাগ যেগুলো স্টাবলিশ হসপিটাল, সাধারণত যেমন বললাম না, ইবিসিনা, মেডিনোভা বা স্কোয়ার, তারা তো প্র্যাকটিসের বিকালের পরেই বসে। কিন্তু যদিও হসপিটালে একটা ইমার্জেন্সি ইউনিট আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকমটাই হওয়া উচিত ছিল যে যদি, যেমন ডাক্তারের সংখ্যা তো মানে কম না, ওইটা তো সমস্যা না, হসপিটালের সংখ্যা এটাও সমস্যা না, একটা সিস্টেমের প্রবলেম। তো সেক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম যে যে সিস্টেমে যেমন এখন পেশেন্টরা, ডাক্তাররাও, আমি যদি পেশেন্টকে এইভাবে রেফারেন্স টানি, পেশেন্টরা তাদের রাইটস জানে না। যদি বলি জানে না মানে কি, 99.99% পেশেন্ট তাদের রাইটস জানে না। ইভেন যে আমার যে কলি ডাক্তার, উইথ ডিউ রেসপেক্ট, 99% ডাক্তাররাও জানে না যে পেশেন্টের কি রাইটস। কথাটা আসলে আমি জানি না, আমি আমার কলিগকে মানে ইনস্টল করতেছি না, তবে মানে যেভাবে সিস্টেম চলে আসছে সেই কারণে তারা হয়তো এটা এটাকে ওভারলুক করছে যে পেশেন্টের যে রাইটস সেই সম্পর্কে তাদের তারা নেগলিজেন্ট, যদি এইভাবে বলি। তো সলিউশনটা ছিল যদি একটা সিস্টেম, প্রাইভেট সেক্টরের কথা যে বলি, যেভাবে বললাম ঢাকা, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। এখন ওই এরিয়াতে যেগুলো রেপুটেবল হসপিটাল আছে এবং সেখানে যতগুলো পেডিয়াট্রিশিয়ান আছে, তারা যদি একটা, আমি যে সিস্টেমের কথা বলতেছি, তারা যদি ওই সিস্টেমে ইয়ে হয়, কী বলে ওটাকে, এনলিস্টেড হয়, আমি একটা কোম্পানি যেটাকে বলবো
সেই কোম্পানিটারা একটা ডিজিটাল সিস্টেমে তারা এমন একটা ডেভেলপ সিস্টেম করবে যে ওই ঢাকা সাউথ বা নর্থ বা ইস্ট বা ওয়েস্টে যে কোনো স্পেশালি যে কোনো ডিসিপ্লিনের, সেটা হতে পারে মেডিসিন, সার্জারি, গাইনিক, ইএনটি, আই, শিশু, এরকমই। তো চারটা যে ডিমার্কেশন যে এরিয়া থাকবে, ওর আন্ডারে অনেকগুলো হসপিটাল। যারা এই সিস্টেমে আসতে চাইবে তাদেরকে রেজিস্টার্ড হতে হবে এই সিস্টেমে, এবং ওই সিস্টেমে ডাক্তার যারা আবার রেজিস্টার্ড হতে চাবে তারা রেজিস্টার হতে পারবে। এরপরে কি হবে, ওই এলাকার পেশেন্টরা জানবে যে সিস্টেমের মধ্যে যে 24 ঘন্টায় যে কোনো স্পেশালিস্ট পাওয়া যাবে। যদি আমি যে সিস্টেমের কথা বলতেছি, সেখানে গাইনিতে অনকলকে এই ঢাকার ইস্টে এক্সাম্পল, এই যারা এই সিস্টেমের আন্ডারে সাপোজ 10টা হসপিটাল রেজিস্টার্ড, এবং ওইখানে যে ডিউটি রোস্টারটা থাকবে, দেখা যাবে যে যিনি শিশু বিশেষজ্ঞ ওই ঢাকার ইস্ট বা যেটা পূর্ব, সেখানে 10টা হসপিটালের মধ্যে শিশু বিশেষজ্ঞ যিনি অনকলে থাকবে, বছরে তার অনকল হতে পড়বে ইভেন একটা বা দুইটা ডিউটি। তার ডিউটিটা কেবে 24 আওয়ার্স না, মাত্র 8 ঘন্টা। তো তখন দেখা যাবে যে ওই ঢাকার পূর্ব অথবা পশ্চিম সব জায়গাতেই সব স্পেশালিস্ট, মানে নট নেসেসারি যে বিকাল 4টা থেকে পাওয়া যাবে, তার আগের সময়গুলো তো ওই যে 10টা হসপিটাল রেজিস্টার্ড, সেখানে 10টা শিশু বিশেষজ্ঞ অনকলে থাকতে হবে, নট নেসেসারি। অ্যাটলিস্ট ওই 10টা হসপিটালের মধ্যে 2জন শিশু বিশেষজ্ঞকে পাওয়া যাবে, ইভেন ইট ইস মিড নাইট অথবা সকালে 10টায়। এটার উদ্দেশ্য হচ্ছে যে যেটা আমাদের পেশেন্ট ভিজিট, মানে ডাক্তার যে টাইমটা পেশেন্ট ভিজিটের আওয়ার্সটা, বিকাল যেটা ইউজুয়ালি বাংলাদেশে 4টা থেকে রাত 9টা 10টা, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এই সিস্টেমে ওই সিস্টেমটাকে অ্যাবলিশ করা হচ্ছে না, কিন্তু 24 ঘন্টাকে এনশিওর করা হচ্ছে একটা পুরা একটা বছরের ডিউটি রোস্টার ওই সিস্টেমের মাধ্যমে। তাতে সমস্ত ডাক্তারাই বেনিফিটেড হবে। তবে এই সিস্টেমে যারা অনেস্ট ডাক্তার তারা বেশি বেনিফিটেড। যারা করাপ্ট, আমি করাপ্ট কথাটা এই জন্য ইউজ করলাম যে এতে তারা হয়তো ডিস্টার্ব ফিল করবে, কিন্তু এটা হবে কি একটা সিভিল এবং অর্গানাইজড এবং প্রফেশনাল এবং ইথিক্যাল সব কিছু কিন্তু ইনটেক্ট থাকবে, এবং সার্ভিসটা সবার জন্য অ্যাভেলেবল হবে। এই সিস্টেমে প্রথম গেল যে রেজিস্টার হবে হসপিটাল এবং ডক্টরস। এই যে ডক্টরস, যেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেগুলো কি বলে সিরিয়াল নেওয়ার জন্য যে থাকে তাদের সেক্রেটারি, এই সিরিয়াল নিতে যায় পেশেন্টের লোকজন বা পেশেন্টকে অনেক সাফার করতে হয়। এই সিস্টেমে ওইটাও অ্যাভলিশ হয়ে যাবে, কারণ ওই যে সিস্টেম বলছে যে সেক্টরটা তাদের যে আইটি স্পেশালিস্ট থাকবে, তাদের যে তারা হবে একটা মিডিয়েটর বিটুইন পেশেন্টস এবং ডক্টরস। এই অফিসটার বেনিফিটটা কি, তাতে ডাক্তারসের বেনিফিট কি এবং পেশেন্টের বেনিফিট কি, এগুলো সব এনশিওর করবে সবাই বেনিফিটেড। তখন পেশেন্ট অনলাইনে
যে বুকিং দিয়ে রাখবে, সাপোজ সে তার অ্যাপয়েন্টমেন্ট সকাল 10টায়, বা সাপোজ বিকাল 5টা 5টা 30 মিনিটে, তাকে সেই 5টা 30 মিনিটে যেতে হবে। এক্স্যাক্টলি সে ওই 5টা 30 মিনিটে ডাক্তার তাকে দেখবে। এটা খুবই সম্ভব, কারণ পেশেন্ট যেভাবে, অনেক পেশেন্ট লাইনে বসে থাকে, তারপরে এটা একটা বোরিং এবং অনেক ডিস্টার্বিং। একটা ডাক্তার চেম্বারে অনেক পেশেন্ট লাইনে বসে থাকবে, এটা এটা কোনো, ইট ইজ নট নেসেসারি। এটাকে অ্যাভয়েড করা ইজিলি যায়। সেখানে অনলাইনে তারা যে সিস্টেমে বুকিং করবে এবং ক্যান্সেল করবে, যে যেমন 24 ঘন্টা আগে ক্যান্সেল করলে কি হবে, 48 ঘন্টা আগে ক্যান্সেল করলে সে সে তার কোনো ক্যান্সেলেশন নাই, পেনাল্টি নেই। 24 ঘন্টা আগে করলে 50% ফি তাকে দিতে হবে। এবং এই সিস্টেমটার, এটাতে তাদেরকে কিভাবে পেনালাইজ করা যাবে, এটাও সুন্দর সিস্টেম আছে। এবং যে পেশেন্টগুলো এই সিস্টেমে রেজিস্টার হবে, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। আস্তে আস্তে প্রথমে সবাই ওই সিস্টেমে রেজিস্টার হতে পারবে না, তাদেরকেও কোয়ালিফাইড হতে হবে। মানে কি, কোয়ালিফাই হতে হবে ওই সেন্সে, ওই সিস্টেমে। তো সেক্ষেত্রে পেশেন্ট এক্স্যাক্টলি টাইমে এসে ডাক্তারকে দেখতে পাবে, এবং দালালির মাঝে কোনো দালালি বা সিরিয়ালের নেই। কনফার্ম যখন হবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট, তখন সেটা প্রিন্ট আউট করে তার সিরিয়াল নাম্বারটা সে নিজে বের করে দিতে পারে। সেটা ঢাকার পশ্চিমে বা পূর্ব বা উত্তর বা দক্ষিণে, এবং ওই মানে রেজিস্টার্ড বা সিস্টেমে যে হসপিটালে, এবং ওখানে স্পেসিফাইড ডাক্তারের নামও আসবে, সে গাইনিকোলজিস্ট অথবা সে সার্জারি স্পেশালিস্ট। তো দেখা যাবে কি, ওই যেমন ডাক্তাররা যেমন একটা ওই নির্দিষ্ট টাইমেই পেশেন্টটা তার 5 মিনিট আগে আসবে, এবং তার 5 মিনিটের মধ্যে সে ডাক্তার সার্জারিতে মানে প্র্যাকটিসে ঢুকতে পারবে। তো সব দিক দিয়ে এটা কনভিনিয়েন্ট, এটা কম্প্রিহেন্সিভ, বাইল্যাটারাল, বেনিফিটেড। তো এটার জন্য শুধু একটা সিস্টেম ইজিলি ডেভেলপ করা যায়, এটা কোনো কমপ্লিকেটেড ব্যাপার না। অনেকে বলবে যে বাংলাদেশ মেসড আপ হয়ে গেছে, ইট ইজ নট পসিবল। সবই সম্ভব। যেমন এখন কি দেখাচ্ছে, যে দেখা যাচ্ছে যে নতুন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে একই জনগণ কি মেন্টালিটি ডেভেলপ করছে। তারা কিছুদিন আগে এই অটোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারে 12 বা 15 বছর বা লাস্ট 50 ইয়ার্স, তারা কখনোই এরকম তাদের ইউনাইটেড, তাদের মেন্টালিটি, মানে একই পার্সন, তারা কত মানে অ্যাব্রাপ্টলি, কত বিরাট তাদের চেঞ্জ। সুতরাং এদেরকে দিতে পারলে জনগণ নিতে রাজি আছে, শুধু অফার করতে হবে সিস্টেম, এবং জনগণ ঠিকই এই সিস্টেমের মধ্যে আসতে চাইবে, এবং তারা খুব মানে উইলিংলি এবং গ্ল্যাডলি এটাকে অ্যাকসেপ্ট করবে। শুধু মাঝখানে এই সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার। ওই যে আমি বললাম, আমার বোনের বাচ্চাকে নিয়ে আমি যে সাফার করছি, এটা আসলেই আমি ডিস্টার্বিং মনে করি, এবং এটা মানে কোনোভাবে গ্রহণযোগ্য না। শুধু কেউ এখানে আন্তরিক ছিল না, কেউ এই সিস্টেমটা ডেভেলপ করতে চায় না। যদি এটা একটা প্রাইভেট সেক্টর মাঝখানে, সেখানে যে ডাক্তাররা ওই সিস্টেমে আসতে চাইবে এবং যে পেশেন্টগুলো রেজিস্টার হতে চাইবে, সেই ক্ষেত্রে তাদের যে ন্যূনতম যে যে একটা ফি ইনভলভ, সেটা আসলে এটা কি বলবো, এটা কোনো, এটা অ্যামাউন্ট, মানে সেটা কোনো অ্যামাউন্টই না। দেখা যাবে যে একজন পেশেন্ট
ফুল ইয়ার্সের জন্য এই সিস্টেমে থাকার জন্য তাকে হয়তো 100 টাকা একটা ফি দিতে হবে রেজিস্টার হওয়ার জন্য। তাহলে সে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং একটা নির্দিষ্ট সময় পাবে, যে কোনো স্পেশালিস্ট পাবে। এবং ডাক্তাররা তাদের পেশেন্টও ঠিক ওইভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাবে। হয়তো তাকে বছরে 500 টাকা একটা ভিজিট দিতে হবে, ফি দিতে হবে। তো এইটাতে ওই ওই যে মিডিয়েটর অফিস যেটা এই মাঝখানে সফটওয়্যার ডেভেলপ করবে এবং এটাকে সবসময় আপডেট রাখবে, তাতে মানে এটার অনেকগুলো বেনিফিট আছে ইনফ্যাক্ট। তো সেই কারণে বলছিলাম সবাই সবার মানে নিজের প্র্যাকটিস নিয়ে ব্যস্ত, নিজের টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিন্তু সিরিয়াসলি এই ব্যাপারটাতে কেউ যদি একটু অ্যাটেনশন দেয়, ইভেন ইউ ডোন্ট নিড লাইক এ সায়েন্টিস্ট, একজন কি বলবো, একজন আইটি সফটওয়্যার, এই কিছু টেকনিক্যাল পিপল আর একটা সিস্টেম, যখন তারা জানতে পারবে যে এটার কি কি মানে বেনিফিটস, আমার মনে হয় না যে মানে বোথ সাইড পেশেন্ট এবং ডক্টরস এবং মাঝখানে যে হসপিটালও আছে সবাই এই সিস্টেমে আস্তে আস্তে সবাই আসতে চাইবে। কারণ এখানে কেউ লুজার না। কারণ ওই যে সেক্রেটারি বা তাদের ডাক্তারদের যে সিরিয়াল নেয়, ওইটাও একটা একটা মানে রিয়েলি ডিস্টার্বিং এলিমেন্টস। একবার সিরিয়াল নিয়ে আসতে হবে, আবার তাকে ঘুষ দিতে হবে, সিরিয়াল লাগায় নিতে হবে, এগুলোর কোনোই দরকার ছিল না। এখন আর কিছু অ্যাসোসিয়েট কথা আছে, ডিটেলসে যাচ্ছি না, বেসিক কনসেপ্টটাই আমি এখানে এক্সপ্লেন করলাম। এটা হলো কারণ মানে সময়টা লম্বা করতে চাচ্ছি না। আরেকটা ব্যাপারে টাচ করতে চাচ্ছিলাম, কিন্তু দেখা যাবে যে এই এটা মানে এই ভিডিও ক্লিপটা অনেক হয়তো লেন্দি হয়ে যাবে। সুতরাং ওই ফার্মাসিউটিক্যাল মানে মেডিসিনের উপরে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয় ঢাকায়, আমার মনে পড়ে এটা 2000, যদি আমি মিস্টেক না করি 15 বা 16 সালে। সেটা আমি আরেকটা ক্লিক করে তাহলে ওটাকে কন্টিনিউ করব। যে ওটাতেও আসলে ওষুধের ব্যাপারে যে যত মেসড আপ, এই ব্যাপারে আমি ওই কি বলে ড্রাগ অধিদপ্তরের মহাপরিচালক মেডিসিনের নামটা বলে গেছি, ভদ্রলোক অনেক কোঅপারেটিভ। আমাকে মানে আমি ফোনে কথা বলে ওনার সঙ্গে দেখা করতে যাই, তখন উনি আমাকে অনেক কথাবার্তা শুনে খুব ইমপ্রেসড। এবং সে বলল যে ডাক্তার সাহেব, আপনি যে কথাটা বলছেন আমার খুব মানে ভালো লাগছে। আমি তবে সে কিছু নেগেটিভ কথাবার্তা প্রথমে শুরু করছিল, কিন্তু আমি ওভারকাম করতে পারছি আমার লজিক দিয়ে। তখন সে আমাকে বলছিল যে আমার ইমেলে আপনার এই সিস্টেমটা আমাকে ইয়ে করে কী বলে পোস্ট করেন, তাহলে তবুও আমি আপনাকে বলবো আমি একটা সিস্টেমের মধ্যে কাজ করি, একজনের আমি স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে কাজ করি, অনেকগুলো কমপ্লিকেশন। এনিওয়ে আমি আপাতত এটা স্টপ করি। তো পরের ক্লিপে আমি ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তাহলে ওইটা আসলে খুব একটা, ওইটাও একটা ইম্পর্টেন্ট একটা